সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে। প্রিয় দর্শক, আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হলো যে আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে আমরা সকলেই পরিচিত। যখন একজন ছেলে বা মেয়ের বিয়ে হয়ে থাকে, একজন ছেলে মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন দেখা যায় যে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক অথবা ভালোবেসে হোক যে বা মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের সংসারটি সাজিয়ে দেওয়ার জন্য মেয়ের বাবা মা দেখা যায় যে ছেলের বাড়িতে খাট পালং ফ্রিজ ইত্যাদি জিনিসপত্র দিয়ে থাকেন, অথবা দেখা যায় যে ছেলেকে বাইক উপহার দিয়ে থাকে। তেমনিভাবে দেখা যায় যে ছেলেও তার স্ত্রীকে ভালোবেসে বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার দিয়ে থাকেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই সমস্যাটা বাধে তখনই যখন তারা এই বিবাহ বন্ধন কিছুদিন সংসার করার পরে যখন দেখা যায় যে এই সংসারে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে যখন সমস্যা হয় তাদের মাঝখানে সম্পর্ক ঠিক থাকে না, এক পর্যায়ে দেখা যায় ডিভোর্সের দিকে চলে যায়। তখন এই সমস্যা শুরু হয় যে স্ত্রীর বাড়ি থেকে তার হাজব্যান্ডকে যে উপহার দেওয়া হয়েছিল, যে মেয়ের বাড়ি সাজিয়ে দেওয়া হয়েছিল খাট পালং ফ্রিজ কিংবা ধরেন মোটরসাইকেল ইত্যাদি কিছু দিয়ে যে মেয়ের বাড়ি থেকে দেওয়া হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে দেখা যায় ঝামেলার সৃষ্টি হয়। তারা বলে আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও, আর ছেলেও বলে থাকে যে আমি যে উপহার দিয়েছিলাম, আমি যে জিনিসপত্র দিয়েছিলাম, আমি যে স্বর্ণালঙ্কার দিয়েছিলাম সেগুলো আমাকে ফেরত দাও। এখানে কিন্তু কাবিননামা ব্যতীত যে উপহার সামগ্রী দেওয়া হয়েছে, স্ত্রীকে ব্যবহারের জন্য গয়নাগাটি দেওয়া হয়েছিল, সেই জিনিসগুলো কিন্তু ফেরত চান। এ নিয়ে তুমুল ঝগড়া বিবাদ, এক পর্যায়ে সালিশ হয়। পরবর্তীতে দেখা যায় যে সালিশি বিষয়গুলো মানামানি হয় না, পরবর্তীতে দেখা যায় মামলা মোকদ্দমায় চলে যায়। এই ক্ষেত্রে দেখা যায় এই জিনিসগুলো পাওয়ার জন্য যে মিথ্যা মামলা জড়িয়ে যায়। মেয়েরা দেখা যায় যৌতুকের মামলা করে, নারী নির্যাতনের মামলা করে, আর ছেলেরাও কখনো কখনো মামলা করে থাকে, কিন্তু দেখা যায় যে এর কোনো সমাধান পাওয়া যায় না। ঠিক এই পর্যায়ে আজ কথা বলবো এই যে বিষয় নিয়ে, যে কোনো স্ত্রী তার স্বামীকে দেওয়া যে কোনো দ্রব্য বা স্বামী তার স্ত্রীকে প্রদানকৃত পণ্য বা অর্থ এখানে কাবিননামা ব্যতীত কিভাবে ফেরত পাবেন, এই বিষয় নিয়ে আইনে কি বলা আছে। আসলে প্রথমে আপনারা যে কাজটি করবেন, পারিবারিকভাবে সালিশের মাধ্যমে এই জিনিসপত্র ফেরত নেওয়ার চেষ্টা করবেন। যদি সেটা করতে না পারেন তাহলে আপনার যে কাজটি করতে হবে, আপনার প্রদানকৃত যে ডকুমেন্ট রয়েছে তা নিয়ে আপনাকে মামলা করতে হবে। আপনি যে গিফটগুলো দিয়েছেন বা আপনি যে পণ্যগুলো দিয়েছেন সেগুলো ফেরত পাওয়ার জন্য আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্ট নিয়ে আপনাকে কিন্তু মামলা করতে হবে। এই ক্ষেত্রে সুন্দর একটি মামলা হচ্ছে পারিবারিক সহিংসতা মামলা। এই পারিবারিক সহিংসতা মামলা আসলে কি, চলুন দর্শক জানি পারিবারিক সহিংসতা মামলা এই আইনের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় এবং আইনে কি বলা আছে। পারিবারিক সহিংসতা প্রতিরোধ বাংলাদেশ 2010 সালে এই আইনটি প্রণীত হয়। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010-এর 3 ধারা অনুযায়ী পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্ক রয়েছে এমন কোনো ব্যক্তি কর্তৃক যদি পরিবারে অপর কোনো নারী বা শিশু সদস্যদের উপর শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন হয়রানি এবং আর্থিক ক্ষতি বোঝাবে, এটিকেই বলা হয় পারিবারিক সহিংসতা। এই পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে স্পষ্ট করে বলা আছে, যদি কোনো সম্পর্ক বিদ্যমান না থাকে তাহলে পারিবারিক সম্পর্কের মাঝখানে সম্পর্কের ভিত্তিতে তাকে যে জিনিস দিয়েছে বা গিফট দিয়েছিল বা ব্যবহার করার জন্য দিয়েছিল তা ফেরত দিতে হবে। এই আইনে স্পষ্ট করে বলা আছে পারিবারিক সম্পর্ক বিদ্যমান না থাকে তাহলে পারিবারিক সম্পর্কের মাঝখানে আপনি যে সম্পর্কের ভিত্তিতে আপনি গিফটগুলো দিয়েছেন, যে জিনিসপত্র দিয়েছেন বা ব্যবহার করতে দিয়েছেন তা ফেরত দিতে হবে যখন সম্পর্কটি শেষ হয়ে যাবে বা বিচ্ছেদ হয়ে যাবে। অর্থাৎ আপনারা যারা ভয় পাচ্ছেন যে আমি তো লাখ লাখ টাকা দিয়েছি, আমার কাছে ডকুমেন্ট রয়েছে, তাহলে কি আমি এই জিনিসগুলো ফেরত পাচ্ছি না কেন, তাহলে আপনি ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক সহিংসতা এর দিকে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার জিনিস পাবেন,
কিন্তু বর্তমানে আমরা যা করি বুঝে না বুঝে আমরা এই জিনিসগুলো উদ্ধার করার জন্য বা পাওয়ার জন্য মিথ্যা যৌতুকের মামলা করে থাকি। কিন্তু যৌতুকের মামলা আপোষ হলেও এই জিনিসগুলো কিন্তু আমরা কখনোই ফেরত পাই না। নর্মালি একটা আপোষ হয়, হয়তোবা ডিভোর্স হয়ে যায়, অথবা দেখা যায় যে সংসারটি টিকে যায়। সুতরাং আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যকে কোনো জিনিস দিয়ে থাকেন, সেই জিনিস যদি তারা না দেয়, তাহলে তা ফেরত পাওয়ার জন্য এই ডোমেস্টিক ভায়োলেন্সের মাধ্যমে উক্ত জিনিস আপনি ফেরত পেতে পারবেন। তবে আপনি যে দিয়েছেন তার ডকুমেন্ট অবশ্যই থাকতে হবে। এই ডকুমেন্ট বলতে আসলে কি, আপনি যে দিয়েছেন তার হয়তো বা মানি রিসিট থাকতে হবে। আপনি যে ক্রয় করেছেন, যে বিবাহ উপলক্ষে আপনি সেই জিনিসগুলো ক্রয় করেছেন, তার মানি রিসিট অথবা ছবি অথবা ভিডিও ইত্যাদি কিন্তু ডকুমেন্ট হিসেবে আপনি মামলায় দাখিল করতে পারবেন। আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি যে এই ডকুমেন্টগুলো না থাকার ফলে কিন্তু মামলা করেও কোনো লাভ হয় না। আদালতে আমরা যখন ঠিক সময়ে ডকুমেন্ট সাবমিট করতে পারি না, তখন কিন্তু আদালতও বুঝে যে হয়তো গিফট দিয়েছিলেন বা আদান প্রদান হয়েছে এই গিফটগুলো, কিন্তু আমরা নির্দিষ্ট পরিমাণ ডকুমেন্ট দেখাতে না পারার কারণে তিনি কিন্তু আদালতে হেরে যান। তবে প্রিয় দর্শক, আপনাদের একটি মনে প্রশ্ন জাগতে পারে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে কোনো অর্নামেন্টস দিয়ে থাকে, সেটা যদি ফেরত চায় তাহলে ফেরত পাবেন কিনা। এই অর্নামেন্টসগুলো দেখতে হবে যে দেনমোহর ব্যতীত যা দিয়েছে স্বামী তার স্ত্রীকে, সেই জিনিসপত্রগুলো কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্সের মাধ্যমে ফেরত পাবেন। যদি দেনমোহর হিসেবে কোনো স্বর্ণালঙ্কার বা অর্থ দিয়ে থাকে, তাহলে সেই বিষয়টি কিন্তু ফেরত পাবেন না, সেই জিনিসগুলো কিন্তু ফেরত পাবেন না। যদি এমন হয়েছে কাবিননামা বা দেনমোহর ব্যতীত যে স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছে, অর্থ দেওয়া হয়েছে বা ব্যবহারের জন্য গাড়ি দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই এই ডোমেস্টিক ভায়োলেন্সের মাধ্যমে আপনি ফেরত পাবেন। আজকে আলোচনা পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।